হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 5ই মে 2021 শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 29 এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত দেওয়া আছে। তো আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে এক মনেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুনবে এবং দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করবে, আর যদি না বুঝতে পারো ডিসলাইক করে দেবে। আর যদি বুঝতে পারো, যদি ভালো লাগে, তাহলে আমি অনুরোধ করব তোমাদেরকে নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের ভাই বোনদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে। কারণ আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমাদের কারো একজনের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তারা যেন ভিডিওটি শেয়ার করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভাই অথবা বোনকে অথবা আমার বন্ধু বান্ধবীদের সাহায্য করে তাদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শুনে নেবে এবং দেখে নেবে 5ই মের শিক্ষা, চাকরি ও খেলার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত শুনবে এবং দেখবে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রথমে আছে আন্তর্জাতিক খবর, ভালো করে শোনো। জনসংখ্যা বৃদ্ধিতে 2035 সালের মধ্যে চীনকে টপকে যাবে ভারত। চীনের সেন্ট্রাল ব্যাংক পিপল ব্যাংক অফ চায়না সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে ভারতের তরুণ প্রজন্মের জনসংখ্যা বৃদ্ধি, ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ অফ ইয়াঙ্গার পপুলেশন 2035 সালের মধ্যে চীনের তরুণ প্রজন্মের জনসংখ্যা বৃদ্ধিকে ছাপিয়ে যাবে। কারণ হিসেবে চীনের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে, চীনে জন্ম নিয়ন্ত্রণ বৃদ্ধিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ভারতে এখনও পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কোনো চরম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। চীনে এই কঠোরতা প্রয়োগের ফলে তরুণ প্রজন্মের সংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে বয়স্ক মানুষের জনসংখ্যা বৃদ্ধি অনেকটা বেশি হয়ে চলেছে। প্রবলেম অফ এজিং পপুলেশন। ভারতে এই মুহূর্তে মোট জনসংখ্যার 90%ই 60 বছরের নিচে বয়স, এর মধ্যে 35%-এর বয়স 19 বছরের কম। তাই রিপোর্টে বলা হয়েছে ভারতের তরুণ প্রজন্মের কার্যক্ষমতার গ্রাফ অনেকটাই বেশি, যার কাছে চীনের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে সে দেশের তরুণ প্রজন্মের কার্যক্ষমতার সুযোগ অবক্ষয়ের পর্যায়ে চলে গেছে। তো ভালো করে শোনো, তোমাদের জন্য রিপিট দিচ্ছি। জনসংখ্যা বৃদ্ধিতে 2035 সালের মধ্যে চীনকে টপকে যাবে ভারত। চীনের সেন্ট্রাল ব্যাংক পিপল ব্যাংক অফ চায়না সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে ভারতের তরুণ প্রজন্মের জনসংখ্যা বৃদ্ধি, ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ অফ ইয়াঙ্গার পপুলেশন 2035 সালের মধ্যে চীনের তরুণ প্রজন্মের জনসংখ্যা বৃদ্ধিকে ছাপিয়ে যাবে। কারণ হিসাবে চীনের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে চীনে জন্ম নিয়ন্ত্রণ বৃদ্ধিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ভারতে এখনও পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কোনো চরম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। চীনে এই কঠোরতা প্রয়োগের ফলে তরুণ প্রজন্মের সংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে বয়স্ক মানুষের জনসংখ্যা বৃদ্ধি অনেকটা বেশি হয়ে চলেছে। প্রবলেম অফ এজিং পপুলেশন। ভারতে এই মুহূর্তে মোট জনসংখ্যার 90% 60 বছর নিচে বয়স, এর মধ্যে 35%-এর বয়স 19 বছরের কম। তাই রিপোর্টে বলা হয়েছে ভারতের তরুণ প্রজন্মের কার্যক্ষমতার গ্রাফ অনেকটাই বেশি, যার কাছে চীনের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে সে দেশের তরুণ প্রজন্মের কার্যক্ষমতার সুযোগ অবক্ষয়ের পর্যায়ে চলে গেছে। বন্ধুরা, দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো করে শোনো তোমরা। ভারতীয় বায়ুসেনা প্রধানের ফ্রান্স সফর। ভারতীয় বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়া গত 19 থেকে 23 এপ্রিল 5 দিন ব্যাপী ফ্রান্স সফর করলেন। ফ্রান্সের বায়ুসেনা প্রধান জেন ক্লিপ ল্যাভিগনের আমন্ত্রণে রাজেশ কুমার সিং এই সফরে গিয়েছিলেন। ভারতের জন্য 4টি রাফাল আনয়ন করার প্রস্তাবে ফ্রান্সের সম্মতি আদায় করেছে। দু দেশের মধ্যে বায়ুসেনার শক্তিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। ভারতীয় বায়ুসেনা প্রধানের ফ্রান্স সফর। ভারতীয় বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়া গত 19 থেকে 23 এপ্রিল 5 দিন ব্যাপী ফ্রান্স সফর করলেন। ফ্রান্সের বায়ুসেনা প্রধান জেন ক্লিপ ল্যাভিগনের আমন্ত্রণে রাজেশ কুমার সিং এই সফরে গিয়েছিলেন। ভারতের জন্য 4টি রাফাল আনয়ন করার প্রস্তাবে ফ্রান্সের সম্মতি আদায় করেছে। দু দেশের মধ্যে বায়ুসেনা শক্তিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো করে শোনো তোমরা। প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের, দ্বিতীয় চীন, তৃতীয় স্থানে ভারত। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিফ্রি দ্বারা প্রকাশিত ট্রেন্ড ইন ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার 2020 শীর্ষ প্রতিবেদনে জানানো হয়েছে যে বিশ্বের মধ্যে মিলিটারি তথা প্রতিরক্ষা খাতে $778 বিলিয়ন অর্থাৎ গ্লোবাল শেয়ারের 39% খরচ করে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। $252 বিলিয়ন অর্থাৎ গ্লোবাল শেয়ারের 13% খরচ করে দ্বিতীয় স্থানে আছে চীন, এবং $72.9 বিলিয়ন গ্লোবাল শেয়ারের 3.7% অর্থ খরচ করে তৃতীয় স্থানে আছে ভারত। 2020 সালে মিলিটারি খাতে সারা বিশ্বে মিলিটারি খাতে মোট খরচ বৃদ্ধি পেয়েছিল $1981 বিলিয়ন 2019 সালের তুলনায়। ভালো করে শোনো তোমরা, আবার রিপিট দিচ্ছি। প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের, দ্বিতীয় চীন ও তৃতীয় স্থানে ভারত।
সম্প্রতি স্টকহোম রিসার্চ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট সিফ্রি দ্বারা প্রকাশিত ট্রেন্ড ইন ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার 2020 শীর্ষ প্রতিবেদনে জানা হয়েছে যে বিশ্বের মধ্যে মিলিটারি তথা প্রতিরক্ষা খাতে $778 বিলিয়ন অর্থাৎ গ্লোবাল শেয়ারের 39% খরচ করে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। $252 বিলিয়ন গ্লোবাল শেয়ারের 13% খরচ করে দ্বিতীয় স্থানে আছে চীন। $72.9 বিলিয়ন গ্লোবাল শেয়ারের 3.7% অর্থ খরচ করে তৃতীয় স্থানে আছে ভারত। 2020 সালে মিলিটারি খাতে সারা বিশ্বের মিলিটারি খাতে মোট খরচ বৃদ্ধি পেয়েছিল $981 বিলিয়ন 2019 সালের তুলনায়। বন্ধুরা, পরের টপিকটা আছে পুরস্কার ও সম্মান। তোমরা ভালো করে শুনবে কিন্তু। ফোর্বস তালিকার প্রথম 30-এ কসমিক প্রতিষ্ঠাতা বিভা হ্যারিস। ষষ্ঠতম বার্ষিক ফোর্বস 2021 তালিকায় প্রকাশিত হলো এশিয়ার সেরা 30 জন সফল ব্যক্তিত্বের নামের তালিকা। এবছর বেঙ্গালুরুর মহিলা ব্যবসায়ী তথা কসমিক প্রতিষ্ঠাতা বিভা হ্যারিস তালিকায় প্রথমবার জায়গা করে নিলেন। ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাটেগরিতে স্থান পেয়েছে রেজর পে চিফ এক্সিকিউটিভ অফিসার ও সহ প্রতিষ্ঠাতা হার্সিল মাথুর। রেজর পে হলো একটি লিডিং ফিনটেক ইউনিকর্ন। 2021 সালের এই তালিকায় 300 জন তরুণ সফল ব্যবসায়ী ও সংগঠকদের নাম প্রকাশ করা হয়েছে, যাদের বয়স 30 বছরের কম। এরা অতিমারী পরিস্থিতিতে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও পরিবর্তিত পরিস্থিতি আনার লক্ষ্যে নতুন সুযোগ ও অন্যরকম উদ্ভাবনীয় পথের সন্ধান দিয়েছেন। 10টি ক্যাটেগরিতে পুরস্কার প্রাপকদের সম্মান জানানো হয়েছে। এই ক্যাটেগরিগুলো হলো 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত আছে, পড়ছি আমি। প্রথম আছে আর্টস, নাম্বার 2 এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্টস, নাম্বার 3 ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল, নাম্বার 4 মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, নাম্বার 5 রিটেল অ্যান্ড ই কমার্স, নাম্বার 6 এন্টারপ্রাইজ টেকনোলজি, নাম্বার 7 ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি, নাম্বার 8 হেলথ কেয়ার অ্যান্ড সায়েন্স, নাম্বার 9 সোশ্যাল এন্টারপ্রেনার্স এবং 10 কনজিউমার টেকনোলজি। বাংলাদেশ থেকে 9 জন সফল ব্যক্তিত্ব তালিকায় স্থান পেয়েছেন টেকনোলজি, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড রিটেল অ্যান্ড ই কমার্স বিভাগে। তো বন্ধুরা, এই ছবিটা হলো বিভা হ্যারিস। বন্ধুরা শোনো, তোমাদের জন্য রিপিট দিচ্ছি। ফোর্বস তালিকার প্রথম 30-এ কসমিক প্রতিষ্ঠাতা বিভা হ্যারিস। ষষ্ঠতম বার্ষিক ফোর্বস 2021 তালিকা প্রকাশিত হলো এশিয়ার সেরা 30 জন সফল ব্যক্তিত্বের নামের তালিকা। এবছর বেঙ্গালুরুর মহিলা ব্যবসায়ী তথা কসমিক প্রতিষ্ঠাতা বিভা হ্যারিস তালিকায় প্রথমবার জায়গা করে নিলেন। ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাটেগরি স্থান পেয়েছেন রেজর পের চিফ এক্সিকিউটিভ অফিসার ও সহ প্রতিষ্ঠাতা হার্সিল মাথুর। রেজর পে হলো একটি লিডিং ফিনটেক ইউনিকর্ন। 2021 সালের এই তালিকায় 300 জন তরুণ সফল ব্যবসায়ী ও সংগঠকদের নাম প্রকাশ করা হয়েছে, যাদের বয়স 30 বছর কম। এরা অতিমারী পরিস্থিতিতে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও পরিবর্তিত পরিস্থিতি আনার লক্ষ্যে নতুন সুযোগ ও অন্যরকম উদ্ভাবনীয় পথের সন্ধান দিয়েছেন। 10টি ক্যাটেগরিতে পুরস্কার প্রাপকদের নাম সম্মান জানা হয়েছে। ক্যাটেগরিগুলো হলো আর্টস, এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্টস, ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল, মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, রিটেল অ্যান্ড ই কমার্স, এন্টারপ্রাইজ টেকনোলজি, ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি, হেলথ কেয়ার অ্যান্ড সায়েন্স, সোশ্যাল এন্টারপ্রেনার্স এবং কনজিউমার টেকনোলজি। বাংলাদেশ থেকে 9 জন সফল ব্যক্তিত্ব তালিকায় স্থান পেয়েছেন টেকনোলজি, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড রিটেল অ্যান্ড ই কমার্স। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শুনবে তোমরা। লৌজেন আল হাত লোন পেলেন ইউরোপের হিউম্যান রাইটস প্রাইজ। সৌদি আরবের সমাজকর্মী লৌজেন আল হাত লোন পেলেন ইউরোপের বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার 8ম ভ্যাকলভ হ্যাবেল হিউম্যান রাইটস প্রাইজ। পার্লামেন্টারি অ্যাসেম্বলি অফ দ্য কাউন্সিল অফ ইউরোপ অর্থাৎ পেস এ থেকে এই পুরস্কার প্রদান করা হলো। মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য এই মহিলা সমাজকর্মীকে পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছে 60,000 ইউরো অর্থাৎ 53.87 লক্ষ টাকা। ব্রিটিশ যুক্তরাজ্যে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে অধিকার বিষয়ে, যেমন মহিলাদের ড্রাইভিংয়ের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। ভালো করে শোনো তোমরা। লৌচেন আল হাত লোন পেলেন ইউরোপের হিউম্যান রাইটস প্রাইজ। সৌদি আরবের সমাজকর্মী লৌচেন আল হাত লোন পেলেন ইউরোপের বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার 8ম ভ্যাকলভ হ্যাবেল হিউম্যান রাইটস প্রাইজ। পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য কাউন্সিল অফ ইউরোপ অর্থাৎ পেস থেকে এই পুরস্কার প্রদান করা হলো। মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য এই মহিলা সমাজকর্মীকে পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছে 60,000 ইউরো অর্থাৎ 53.87 লাখ টাকা। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে অধিকার বিষয়, যেমন মহিলাদের ড্রাইভিংয়ের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। বন্ধুরা দেখো, এর পরের টপিক বিজ্ঞান ও প্রযুক্তি। প্রথমে আছে মঙ্গলের মাটিতে তৈরি হলো অক্সিজেন। এটা ভীষণ বড় আছে, আমি একবার পড়ছি, ভালোভাবে পড়ছি, তোমরা শুনবে। মঙ্গলের মাটিতে তৈরি হলো অক্সিজেন। মঙ্গলের মাটিতে অবিশ্বাস্য কীর্তি স্থাপন করলো পার্সিভিয়ারেন্স। 6 চাকার এই রোভার লাল গ্রহের মাটিতে কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপাদন করে ফেলেছে অক্সিজেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। এমনিতেই কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন উৎপাদন পৃথিবীতে ঘটানো গেলেও এই প্রথম অন্য কোনো গ্রহে তা ঘটানো সম্ভব হলো। এই সাফল্যের আসল কারিগর গাড়ির ব্যাটারির আকারে এক সোনালী বাক্স, যার নাম মার্স অক্সিজেন ইন সি টু রিসার্চ ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট অর্থাৎ মক্সি।
মূলত বিদ্যুৎ ও রাসায়নিকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইডকে বিশ্লিষ্ট করে রোভারের সামনে বসানো এই ছোট্ট যন্ত্র 5 গ্রাম অক্সিজেন উৎপাদন করতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত এই পরিমাণ অক্সিজেন দিয়ে সাধারণ অবস্থায় মিনিট 10 শ্বাস প্রশ্বাস চালানো যায়। গত 20 এপ্রিলে এই সাফল্য ঘটানোর ফলে আরও নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাবে মক্সি। আপাতত মক্সির লক্ষ্য, তো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, মঙ্গলগ্রহে অক্সিজেন তৈরি হচ্ছে। মক্সির লক্ষ্য ঘন্টায় 10 গ্রাম অক্সিজেন উৎপাদন করা। তবে কেবল অক্সিজেনই নয়, তার সঙ্গে কার্বন মনোক্সাইডও উৎপাদিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি মঙ্গলের মাটি স্পর্শ করেছিল পার্সিভিয়ারেন্স। তারপর থেকে চমকে দিয়েছে রোভার। প্রথম মঙ্গলে শব্দ রেকর্ড করা সম্ভব হয়েছে তারই সৌজন্যে। তবে অন্যতম সেরা সাফল্য এসেছে গত 20 এপ্রিল। এই প্রথম পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে আকাশে হেলিকপ্টার উঠতে দেখা গেল। নাসার হেলিকপ্টার ইনজেনিউটি এর সাফল্যে উচ্ছ্বসিত হতে দেখা যায় বিজ্ঞানী ও কর্মীদের। মঙ্গল পৃষ্ঠ থেকে প্রায় 10 ফুট ওপরে উঠতে যায় নাসার এই হেলিকপ্টারটি। কেবল আকাশে ওড়াই নয়, এরপর ধীরে ধীরে সেটিকে মাটিতে নেমে আসতেও দেখা যায়। এর সঙ্গে মক্সির সাফল্য নাসার মুকুটে নয়া পালক যুক্ত হলো। বন্ধুরা দেখো পরের টপিক, হেলিকপ্টারের জন্য সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড তৈরি ডিআরডিওর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও হেলিকপ্টার ইঞ্জিনের জন্য সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি তৈরি করেছে। এই প্রযুক্তিতে প্রায় 60খানা আছে এখানে, হ্যাঁ, প্রযুক্তিতে প্রায় 60খানা ব্লেড তৈরি করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড সরবরাহ করেছে। এই টেকনোলজির বিশেষত্ব হলো এর দ্বারা তৈরি ব্লেডগুলি খুব উচ্চ তাপমাত্রাতেও অসংবেদনশীল, যেটি হেলিকপ্টারের দ্বারা কোনো চূড়ান্ত অপারেশনে খুবই প্রয়োজন পড়ে। তো ছবিটা দেখে নাও তোমরা। হিন্দুস্তান এরোনটিক্স এই টেকনোলজি ব্যবহার করে সম্পূর্ণ দেশজ উপাদানে তৈরি হেলিকপ্টার প্রস্তুত করবে। সারা বিশ্বের সিঙ্গল ক্রিস্টাল কম্পোনেন্ট ব্যবহার করে হেলিকপ্টার তৈরির ব্যবস্থা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়াতে আছে। এই তালিকায় এবার ভারতের নামও জুড়ল। ভালো করে শোনো তোমরা। হেলিকপ্টারের জন্য সিঙ্গল ক্রিস্টাল ব্লেড তৈরি ডিআরডিওর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও হেলিকপ্টার ইঞ্জিনের জন্য সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি তৈরি করেছে। এই প্রযুক্তিতে প্রায় 60খানা ব্লেড তৈরি করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড সরবরাহ করেছে। এই টেকনোলজির বিশেষত্ব হলো এর দ্বারা তৈরি ব্লেডগুলি খুব উচ্চ তাপমাত্রাতেও অসংবেদনশীল, যেটি হেলিকপ্টারের দ্বারা কোনো চূড়ান্ত অপারেশনের জন্য খুবই প্রয়োজন পড়ে। হিন্দুস্তান এরোনটিক্স এই টেকনোলজি ব্যবহার করে সম্পূর্ণ দেশজ উপাদানে তৈরি হেলিকপ্টার প্রস্তুত করবে। সারা বিশ্বের সিঙ্গল ক্রিস্টাল কম্পোনেন্ট ব্যবহার করে এই কপ্টারটি তৈরির ব্যবস্থা করেছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়াতে আছে। এই তালিকায় এবার ভারতের নামও যুক্ত হলো। বন্ধুরা দেখো এর পরের টপিক খেলাধুলা। তো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স খেলাধুলা থেকে, স্টেফানোজ সিটসিপাস পেলেন 2021 সালের মন্টে কার্লো মাস্টার খেতাব। গ্রিসের স্টেফানোজ সিটসিপাস রাশিয়ার অ্যান্ড্রিউ রাভলেভকে পরাজিত করে এটিপি মাস্টার্স 1000 টাইটেল মন্টে কার্লো মাস্টার্স 2021 খেতাব জিতলেন। ডাবল ক্যাটেগরিতে ক্রোয়েশিয়ান তারকা জুটি নিকোলা মেকটিক ও মেট প্যাভিক জিতলেন। ব্রিটিশ যুক্তরাজ্যের নীল ক্রুপসকে ও ড্যানিয়েল ইভানকে পরাজিত করে ফ্রান্সের রকি ব্রুনে ক্যাপ মার্টিনে গত 10 থেকে 18 এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভালো করে শোনো, তোমাদের জন্য রিপিট দিচ্ছি। স্টেফানোজ সিটসিপাস পেলেন 2021 মন্টে কার্লো মাস্টার্স খেতাব। গ্রিসের স্টেফানোজ সিটসিপাস রাশিয়ার অ্যান্ড্রিউ রাভলেভকে পরাজিত করে এটিপি মাস্টার্স 1000 টাইটেল মন্টে কার্লো মাস্টার্স 2021 খেতাব জিতলেন। ডাবল ক্যাটেগরিতে ক্রোয়েশিয়ান তারকা জুটি নিকোল মেকটিক ও মেট প্যাভিক জিতলেন ব্রিটিশ যুক্তরাজ্যের নীল ক্রুপসকি ও ড্যানিয়েল ইভানকে পরাজিত করে ফ্রান্সের রকি ব্রুনে ক্যাপ মার্টিনে গত 10 থেকে 18 এপ্রিল এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো তোমরা। আন্তর্জাতিক টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবছর নভেম্বরে। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন সম্প্রতি ঘোষণা করল বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 এবছর 23 থেকে 29 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে। ইতিহাসে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ উপস্থাপনা করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য 2020 সালে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল দক্ষিণ কোরিয়ার বুসানে, যা অতিমারির কারণে বাতিল হয়ে যায়। ভালো করে শোনো তোমরা, আন্তর্জাতিক টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবছর নভেম্বরে। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন সম্প্রতি ঘোষণা করল বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 এবছর 23 থেকে 29 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে। ইতিহাসে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ উপস্থাপনা করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য 2020 সালে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল দক্ষিণ কোরিয়া বুসানে, যা অতিমারির কারণে বাতিল হয়ে যায়। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের মীরাবাই চানু প্রথম পদক জিতলেন এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে।
16 থেকে 25 এপ্রিল এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2020 অনুষ্ঠিত হলো উজবেকিস্তানের তাশকন্টে। ভারত থেকে মীরাবাই চানু পেলেন ব্রোঞ্জ পদক। তো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, মীরাবাই চানু। 49 কেজি ওয়েট লিফটিং মহিলা বিভাগে এবং 45 কেজি ওয়েট লিফটিং মহিলা বিভাগে ঝিল্লি দালাবেহারা পেলেন স্বর্ণপদক। দুটি পদক পেয়ে তালিকায় 8ম স্থান পেয়েছে ভারত। শীর্ষস্থানে আছে চীন ও দ্বিতীয় স্থানে আছে ইরান। এই টুর্নামেন্ট ছিল পুরুষদের জন্য 49তম ও মহিলাদের জন্য 30তম চ্যাম্পিয়নশিপ। আয়োজন করেছিল এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন। তো ভালো করে শোনো তোমরা, ভারতের মীরাবাই চানু প্রথম পদক জিতলেন এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে। 16 থেকে 25 এপ্রিল এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2020 অনুষ্ঠিত হলো উজবেকিস্তানের তাশকন্টে। ভারত থেকে মীরাবাই চানু পেলেন ব্রোঞ্জ পদক। 49 কেজি ওয়েট লিফটিং মহিলা বিভাগে এবং 45 কেজি ওয়েট লিফটিং মহিলা বিভাগে ঝিল্লি দালাবেহারা পেলেন স্বর্ণপদক। দুটি পদক পেয়ে তালিকায় 8ম স্থান পেয়েছে ভারত। শীর্ষস্থানে আছে চীন, দ্বিতীয় স্থানে আছে ইরান। এই টুর্নামেন্ট ছিল পুরুষদের জন্য 49তম এবং মহিলাদের জন্য 30তম চ্যাম্পিয়নশিপ। আয়োজন করেছিল এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন। বন্ধুরা দেখো, এই আগের কারেন্ট অ্যাফেয়ার্সের একটুখানি রয়ে গেছিলো, ওটা তোমাদের শুনিয়ে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা, ওটা মিস চলে গেছে। মণিপুরের সাইকোহোম মীরাবাই চানু মহিলাদের 49 কেজি ক্যাটেগরিতে সর্বমোট 205 কেজি ওয়েট তুলেছেন। ক্লিন অ্যান্ড জার্ক শাখায় 119 কেজি এবং স্ন্যাচ শাখায় 86 কেজি ওজন তুলেছেন তিনি। ক্লিন অ্যান্ড জার্ক শাখায় 119 কেজি ওজন তুলে তিনি বিশ্ব রেকর্ড করেছেন। 45 কেজি বিভাগে সর্বমোট 213 কেজি ওজন তুলে স্বর্ণপদক পেয়েছে চীনের হোঝাই। রৌপ্য পদক পেয়েছেন চীনের জিয়াং হুয়া 207 কেজি ওজন তুলে। 45 কেজি বিভাগে উড়িষ্যার ঝিল্লি ডালাবোহরাও স্বর্ণপদক পেয়েছেন। ওকে, তো এরপরে আমাদের দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2824টি স্ট্যালিং স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেসএক্স। 2824টি স্ট্যালিং স্যাটেলাইট লঞ্চ করার পরিকল্পনা করেছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স। ইতিমধ্যে ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশনের অনুমোদন পেয়েছে এই সংস্থা। মূলত 8 অরবিটে এই স্যাটেলাইটগুলি পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন পাওয়ার থেকে বঞ্চিত হয়েছেন তাদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2824টি স্ট্যালিং স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেসএক্স। 2824টি স্ট্যালিং স্যাটেলাইট লঞ্চ করার পরিকল্পনা করেছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স। ইতিমধ্যে ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশনের অনুমোদন পেয়েছে এই সংস্থা। মূলত 8 অরবিটে এই স্যাটেলাইটগুলি পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন পাওয়ার থেকে বঞ্চিত হয়েছেন তাদের সুবিধাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুরা দেখো পরের টপিক, জাতীয় নিয়োগ। ভালো করে শোনো। প্রথম ব্যক্তি সিদ্ধার্থ সিং লংজাম। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সিদ্ধার্থ সিং লংজাম ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। তিনি নবীন আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। বর্তমানে সিদ্ধার্থ সিং কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে তিনি চিফ এক্সিকিউটিভ পদের দায়িত্ব সামলাচ্ছেন। ভালো করে শোনো। সিদ্ধার্থ সিং লংজাম ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সিদ্ধার্থ সিং লংজাম ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি অর্থাৎ নাডার ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। তিনি নবীন আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। বর্তমানে সিদ্ধার্থ সিং কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে তিনি চিফ এক্সিকিউটিভ পদের দায়িত্ব সামলাচ্ছেন। পরের ব্যক্তি দেখো, রেখা মেনন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ অর্থাৎ ন্যাসকম এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন অ্যাসচেসার ইন্ডিয়ান চেয়ারপারসন ও সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর রেখা মেনন। তিনি হলেন ন্যাসকমের প্রথম মহিলা চেয়ারপারসন। এই নিয়োগের আগে তিনি ন্যাসকমের ভাইস চেয়ারপারসন পদে দায়িত্ব ছিলেন। তিনি ইউবি প্রবীণ রাওয়ের স্থলাভিষিক্ত হলেন, যিনি বর্তমানে ইনফোসিসের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ডিরেক্টর। ন্যাসকমের এক্সিকিউটিভ কাউন্সিলে 40% মহিলা নেত্রীরা কাজ করেছেন। উল্লেখ্য, ন্যাসকমের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কৃষ্ণান রামানুজন, যিনি টিসিএস এর প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস প্রেসিডেন্ট পদে সামলেছেন। তো ভালো করে শোনো। রেখা মেনন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ ন্যাসকম এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন অ্যাসচেসার ইন্ডিয়ান চেয়ারপারসন এবং সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর রেখা মেনন। তিনি হলেন ন্যাসকমের প্রথম মহিলা চেয়ারপারসন। এই নিয়োগের আগে তিনি ন্যাসকমের ভাইস চেয়ারপারসন পদের দায়িত্ব সামলেছেন। তিনি ইউবি প্রবীণ রাওয়ের স্থলাভিষিক্ত হলেন, যিনি বর্তমানে ইনফোসিস চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ডিরেক্টর। ন্যাসকমের এক্সিকিউটিভ কাউন্সিলে 40% মহিলা নেত্রীরা কাজ করেছেন। উল্লেখ্য, ন্যাসকমের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কৃষ্ণান রামানুজন, যিনি টিসিএস এর প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস অ্যান্ড টেকনোলজি সার্ভিসের প্রেসিডেন্ট পদ সামলেছেন। বন্ধুরা দেখো পরের ব্যক্তি রাজেশ বিন্দাল। 27 এপ্রিল ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
পদে রাজেশ বিন্দালকে নিযুক্ত করলেন। তিনি ভট্টাফিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণনের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় সংবিধানের 223 নম্বর ধারার দ্বারা ভারতের রাষ্ট্রপতি তাকে এই দায়িত্বে নিযুক্ত করলেন। 9 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত তিনি জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। এরপর গত 5 জানুয়ারি 2021 তারিখে তাকে কলকাতা হাইকোর্টে আনা হয়। অবশেষে 27 এপ্রিল তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করলেন। তো ভালো করে শোনো, রাজেশ বিন্দাল। 27 এপ্রিল ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে রাজেশ বিন্দালকে নিযুক্ত করলেন। তিনি ভট্টাফিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণনের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় সংবিধানের 223 নম্বর ধারার দ্বারা ভারতের রাষ্ট্রপতি তাকে এই দায়িত্বে নিযুক্ত করলেন। 9 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত তিনি জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। এরপর গত 5 জানুয়ারি 2021 তারিখে তাকে কলকাতা হাইকোর্টে আনা হয়। অবশেষে 27 এপ্রিল তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করলেন। বন্ধুরা শোনো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে পরের ব্যক্তি অজয় শেঠ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ডের নন অফিসিয়াল ডিরেক্টর পদে অর্থ মন্ত্রকের ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি অজয় শেঠকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। তিনি তরুণ বাজাজের স্থলাভিষিক্ত হলেন। অজয় শেঠ 16 এপ্রিল 2021 থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। আগামী 4 বছর তিনি এই দায়িত্ব পদ পালন করবেন। তো ভালো করে শোনো, অজয় শেঠ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ডের নন অফিসিয়াল ডিরেক্টর পদে অর্থ মন্ত্রকের ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি অজয় শেঠকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। তিনি তরুণ বাজাজের স্থলাভিষিক্ত হলেন। অজয় শেঠ 16 এপ্রিল 2021 থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। আগামী 4 বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। বন্ধুরা দেখো আমাদের পরের টপিক প্রয়াণ। প্রথম ব্যক্তি অনিশ দেব। তো আমরা সকলেই চিনি অনিশ দেবকে। প্রয়াত হলেন সাহিত্যিক তথা অধ্যাপক অনিশ দেব। 28 এপ্রিল করোনাক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। অনিশ দেবের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য মহল। প্রয়াত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর ধাক্কা কাটাতে না কাটাতে বাঙালি পাঠক হারালো আর এক প্রিয় লেখককে। সাহিত্যিক অনিশ দেবের জন্ম 1951 সালে কলকাতায়। 1968 সাল থেকে তার লেখালেখির জীবন শুরু হয়। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস গল্পগুলি হলো ঘাসের শেষ নাই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞান প্রভৃতি গ্রন্থ। তার জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ বিজ্ঞানের হরেক রকম, হাতে গরমে কম্পিউটার, বিজ্ঞানের 10 দিগন্ত প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। 2019 সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন তিনি। এর আগে 1998 সালে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার ও 1999 সালে ডক্টর জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কার সম্মানিত হয়েছেন তিনি। কল্পবিজ্ঞানের জগতেই বাংলা সাহিত্যের অন্যতম নাম ছিল অদৃশ বর্ধন ও অনিশ দেব। অদৃশ বর্ধন গত বছরই প্রয়াত হয়েছিলেন, এবার চলে গেলেন অনিশ দেবও। তার প্রথম লেখা প্রকাশ হয় 1968 সালে অধুনালুপ্ত মাসিক রহস্য নামক পত্রিকায়। তারপর থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন নামি দামি বাংলা ও ইংরাজি পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার লেখার প্রধান বিষয় হলো গোয়েন্দা রহস্য, থ্রিলার, ভৌতিক, অলৌকিক এবং কল্পবিজ্ঞান। গল্পের বই ছাড়াও তিনি বাংলায় কয়েকটি কিশোর পাঠ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেছেন। এছাড়া ব্যবহারিক পদার্থবিদ্যার উপর লেখা তার কিছু ইংরেজি বইও আছে। কিছুকাল সম্পাদনা করেছেন কিসের বিস্ময় নামক পত্রিকা। তার মৃত্যুতে শোকস্তব্ধ রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞান গল্পপ্রেমী পাঠক মহল। বন্ধুরা দেখো পরের ব্যক্তি জন কনরাডস। আমি এই সমস্ত প্রয়াণের পুরো টপিকটাই আমি একবার করে পড়ব, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার সাঁতারু তথা অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত জন কনরাডসের জীবন বাসনা হলো অস্ট্রেলিয়ার সিডনিতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। 1907 সালে রোমে অনুষ্ঠিত সামার অলিম্পিকে 1500 মিটার ফ্রি স্টাইল সাঁতারে একটি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক প্রাপ্ত হন। 1958 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার হয়ে 3টি স্বর্ণপদক প্রাপ্ত হন। 15 বছর বয়স পূর্ণ হওয়ার আগে তিনি 200 থেকে 2500 মিটারে একাধিক ফ্রি স্টাইল সাঁতার ইভেন্টে বিশ্ব রেকর্ড করে চমকে দেন সবাইকে। 1959 সালে তিনি অস্ট্রেলিয়ান ফ্রি স্টাইল টাইটেল সমস্ত পদক প্রাপ্ত হন। 1985 সালে তাকে স্পোর্টস অস্ট্রেলিয়া হল অফ ফেম পুরস্কারে সম্মানিত করে। বন্ধুরা দেখো পরের ব্যক্তি মঞ্জুর ইহুতসেম। 26 এপ্রিল প্রখ্যাত হিন্দি লেখক এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মঞ্জুর ইহুতসেম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। 2003 সালে তিনি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত হন। এছাড়া তার উল্লেখযোগ্য পুরস্কারগুলি হলো ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার, শ্রীকান্ত ভার্মা স্মৃতি সম্মান, বি সিং দেও অ্যাওয়ার্ডস, ভাগ্যেশ্বরী অ্যাওয়ার্ড, শিখর সম্মান, তহাল সম্মান ইত্যাদি। তো ভালো করে শোনো, এটা একবারটি রিপিট দিয়ে দিচ্ছি।
মঞ্জুর এহতেশাম। 26শে এপ্রিল প্রখ্যাত হিন্দি লেখক এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মঞ্জুর এহতেশাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। 2003 সালে তিনি পদ্মশ্রীর সম্মানপ্রাপ্ত হন। এছাড়া তার উল্লেখযোগ্য পুরস্কারগুলি হলো ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার, শ্রীকান্ত ভার্মা স্মৃতি সম্মান, বি সিং দেও অ্যাওয়ার্ড, ভাগেশ্বরী অ্যাওয়ার্ড, শিখর সম্মান, তহাল সম্মান ইত্যাদি। বন্ধুরা দেখো, আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শুনবো তোমরা, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে অর্থনীতি, ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্য থেকে। ভালো করে শুনে, ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবার থেকে ব্যাংকের এমডি, সিইও পদের মেয়াদ 15 বছর। 26শে এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সার্কুলার প্রকাশ করেছে, যার শীর্ষক শিরোনাম কর্পোরেট গভর্নেন্স ইন ব্যাঙ্কস, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরস অ্যান্ড কনস্টিটিউশন অফ কমিটি অফ দ্য বোর্ড। এই প্রতিবেদনে রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে যে এবার থেকে যে কোনো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অথবা হোল টাইম ডিরেক্টর পদের মেয়াদ 15 বছর থাকবে। এই সব পদে নিযুক্ত ব্যক্তিদের বয়সসীমা হতে হবে 70 বছরের মধ্যেই। এই নির্দেশ ফরেন ব্যাংকের কোনো শাখায় যেগুলি ভারতের অবস্থিত তাতে প্রযোজ্য হবে না। এছাড়া দেশের সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ফরেন ব্যাংকের অধীনস্থ সাবসিডিয়ারি ব্যাংকগুলিতে এই নিয়ম প্রযোজ্য হবে। ভালো করে শোনো তোমরা, অর্থনীতি, ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্য থেকে আছে। এবার থেকে ব্যাংকের এমডি, সিইও পদের মেয়াদ 15 বছর। 26শে এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সার্কুলার প্রকাশ করেছে, যার শীর্ষক শিরোনাম কর্পোরেট গভর্নেন্স ইন ব্যাঙ্ক, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরস অ্যান্ড কনস্টিটিউশন অফ কমিটিজ অফ দ্য বোর্ড। এই প্রতিবেদনে রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে যে এবার থেকে যে কোনো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অথবা হোল টাইম ডিরেক্টর পদের মেয়াদ 15 বছর থাকবে। এইসব পদে নিযুক্ত ব্যক্তিদের বয়সসীমা হতে হবে 70 বছরের মধ্যে। এই নির্দেশ ফরেন ব্যাংকের কোনো শাখায় নিযুক্ত ভারতে অবস্থিত তাতে প্রযোজ্য হবে না। এছাড়া দেশের সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ফরেন ব্যাংকের অধীনস্থ সাবসিডিয়ারি ব্যাংকগুলিতে এই নিয়ম প্রযোজ্য হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তারা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারলে এবং জানতে পারলে। তো তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।